বন্ধুরা, এই গল্পের প্রথম সিজন আপলোড করা হয়েছিল কিছুদিন আগে। যারা এখনও প্রথম সিজন দেখেননি তারা অবশ্যই কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখতে পারেন, অথবা চ্যানেলে গিয়ে দেখতে পারেন এই গল্পের প্রথম সিজন, এবং এটা তার দ্বিতীয় সিজন। তো আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন, এবং যারা এখনও প্রথম সিজন দেখেননি তারা অবশ্যই গিয়ে দেখবেন, না হলে আপনারা কিছুই বুঝতে পারবেন না এই সিজনের। তো অবশ্যই আপনাদের অনুরোধ রইল, যারা এখনও প্রথম সিজন দেখেননি অবশ্যই গিয়ে দেখে আসবেন। তো বেশি কথা না বলে শুরু করা যাক। কেমন আছিস পিন্টু ভাই? সবাই আমার কাণ্ড দেখে হাঁ হয়ে আছে, বিশেষ করে লিটন ও তার বোন ফারিয়া। হুদাই কাবাবে হাড্ডি হওয়ার দরকার ছিল তোর। এইদিকে ফারিয়া, লিটন ও তার গ্যাংয়ের সদস্য থ হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তারা হয়তো ভাবতে পারছে না এই ইনোসেন্ট ছেলেটা হঠাৎ ডেভিলের রূপ নিল কিভাবে। আর সবচেয়ে বড় কথা, আমি মাফিয়া কিং ডেভিলের লেফট হ্যান্ড পিন্টুর উপর পিস্তল তাক করে দাঁড়িয়ে আছি, যা দেখে যে কেউ অবাক না হয়ে পারবে না। সাথে সাথে লিটন ও পিন্টুর গার্ড আমার দিকে তাদের অস্ত্রগুলো তাক করে ধরলো। এই কার দিকে পিস্তল তাক করেছিস তুই জানিস? আর তোর কাছে পিস্তল কোথা থেকে আসলো? কে তুই? Who am I? That's not important. What am I? That's important. And never someone by seeing his outside. First try to know his inside. তারপর দিলাম একটা চিৎকার, বয়েজ। সাথে সাথে 100-র বেশি মানুষ বেরিয়ে আসে। তাদের হাতে ছিল বিভিন্ন প্রকারের রাইফেল, শটগান, পিস্তল, ছুরি, আর তারা দেখতেও একদম ফুললি সৈনিকের মতো লাগতেছিল, কারণ তাদের শরীরে বুলেট প্রুফ জ্যাকেট ছিল। আর তার মধ্যে তো আছে আর নানান প্রকার এরকম জিনিস, মানে ছোটোখাটো অস্ত্র। আমার সেই গার্ডগুলো ডাইরেক্ট লিটন ও তার বাহিনীকে চারদিক দিয়ে ঘিরে ফেলে, আর সোজা তাদের দিকে রাইফেল, শটগান তাক করে ধরে। কিছুক্ষণ পরে ফারিয়াকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়, আর ফারিয়ার দিকে পিস্তল তাক করে। তবে যে ফারিয়াকে মাটিতে ফেলে দেয় তার পিস্তল তাক করে সে একটা মেয়ে, তবে অন্যান্য মেয়েদের চেয়ে আলাদা মেয়েটা। ফারিয়া মেয়েটাকে দেখে অবাক হয়ে গেল। শুধু মেয়েটা কে না, তাদের ঘিরে থাকা গার্ডগুলোকে দেখেও প্রায় অবাক। আর পিন্টুর গার্ডগুলো সেই গার্ডগুলোকে দেখে সাথে সাথে হাতে থাকা সকল অস্ত্র মাটিতে ফেলে দেয়। লিটন, ফারিয়া আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে, আর আমি হাসতেছি, কারণ তারা তো নিজের পিছে নিজেই বাঁশ দিয়ে গেল। এই তুই কালকে আসা নতুন মেয়েটা না? এই তুই কাকে তুই বলতেছিস? মুখ সামলে কথা বল। তুই এখন গান পয়েন্টের কাছেই আছিস, সোজা গুলি চালিয়ে দিব না, সব বেরিয়ে যাবে। রোকসানা, এই হারামজাদির চুলের মুঠি ধরে আমার দিকে ছুঁড়ে মারো। সাথে সাথে রোকসানা ফারিয়ার চুল মুঠি ধরে আমার কাছে নিয়ে আসে। আমি তোমাকে কি বললাম? বলেছি চুলের মুঠি ধরে আমার কাছে ছুঁড়ে মারতে, তাহলে তুমি চুলের মুঠি ধরে আনলে কেন? সরি বস, আসলে চুলের এখানে ছুঁড়ে মারলে এত ব্যথা পাবে না, তাই চুলের মুঠি ধরেই নিয়ে আসছি। তবুও ভালোই করছিস। লিটন আমাদের দিকে হাঁ করেই তাকিয়ে আছে, আর ফারিয়া তো আমার দিকে করুণ চোখেই তাকিয়ে আছে। হয়তো তারা ভাবছে কি আমি, আর আমার কাছে এতগুলো গার্ড আসলো কোথায় থেকে? কিরে লেডি মাফিয়া, আমাকে না ভয় লাগাচ্ছি আর বলতেছিলি আমার মৃত্যু আসছে, আর আমি একদম শান্তভাবে আছি কি করে? আসলে তোরা মনে করেছিস আমি অনেক ভদ্র, কিছুই জানি না, আর এমনি এমনি তোদের কাছে ধরা দিয়ে দিব। তা ভাবলি কি করে? একটা ছেলে যদি এই পরিস্থিতিতেও যদি শান্ত থাকে, তাহলে বুঝে নিস ছেলেটা পাক্কা 2 নম্বরই জিনিস। আমি তোদের জালে না, তোরা আমার জালে আটকা পড়েছিস। আমি শুধু কলেজে আর এলাকায় তোদের তামাশা দেখতাম, কিছুই করতাম না, আর নিজেকে সকলের সামনে এমনভাবে প্রকাশ করতাম যাতে কেউ আমাকে সন্দেহের নজরে না দেখে। কি কি আপনি? ওলে বাবালে, হঠাৎ তুই থেকে আপনি হয়ে গেলাম কি করে? মামুনি ভয় পাইছো মনে হয়। আসলে ভদ্রতা দেখাইছি বলেই তো ধোকা খেয়ে গেলা। দিস ইজ কল্ড অন্টারলিসন, আর আমার মায়ায় ধোকা তো খাবেই।
আর কি মনে করেছিস তুই নিজেকে? কে তুই? ওলে বাবালে, এ তো দেখি লিটন কাকু খেপে আছে। সাথে সাথে পকেট থেকে সিগারেট বের করে তা ধরিয়ে নিই আর মজা করে টানতে থাকি। আমি আমি তো সাধারণ ভদ্র ছেলে যে সবার বিপদে এগিয়ে আসে, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য পাগল, আর নিজেকে পরিপাটি রাখতে পছন্দ করে। লিটন, এখনো চিনিস নাই উনিকে? এখনো বুঝিস নাই? আরে যার পাওয়ার ওর নাম দিয়ে তুই আর আমি ছোট ছোট মাফিয়ারা চলে, উনি সেই ব্যক্তি। মানে অন্তর ভাই ওরফে আমাদের ডেভিল দ্য মাফিয়া কিং, অ্যান্ড নাও হি ইজ রাইট। পিন্টুর কথা শোনার সাথে সাথে লিটন ও ফারিয়ার চোখগুলো বড় বড় হয়ে গেল। তারা হয়তো ভাবতেই পারে নাই তারা এত বড় ধরনের ধোঁকা খাবে। যে ছেলেটাকে তারা খ্যাত ছোট লোক মনে করত, যাকে তারা অতি সাধারণ মনে করে নিচু চোখে দেখত, আর যার সাথে অ্যাটিটিউড দেখাইছে, আজ সেই ছেলেটাই তাদের বাপ হবে। পিন্টু, তুই মরবি। ভাই আমি কি করলাম? আমি তোদের ক্ষমতা দিলাম কেন? আর তোরা কি করছিস? বয়েস, আমি আর রোকসানা ছাড়া সবার দিকে তোমাকে বন্দুকগুলো তাক করো। সাথে সাথে আমার গার্ডগুলো আমাকে আর রোকসানাকে ছাড়া বাকি সবার দিকে বন্দুক তাক করে দাঁড়ায়, এবং কি পিন্টু ও তার ছেলে পেলের দিকেও। জানোয়ারের বাচ্চাগুলো, তোদের পার কেন দেওয়া হলো? ভুলে গেছিস সব? আমাদের উদ্দেশ্য কি ছিল সব ভুলে গেছিস তোরা? ভাই আমি কিছুই জানি না, আমি কালের দেশে ফিরছি। কেয়ারলেস হলি কেন? এখন পস্তাতে হবেই তোদের। বয়েস, হোল্ড ইওর ওপেন। গার্ডদের কামান্ড দিলাম। প্লিজ ভাই, আর একটা সুযোগ দেন, প্লিজ ভাই, আমাদের মারিয়েন না। ভুল যেহেতু করছিস এবার শাস্তি পাইতে হবে। লিটন সাথে সাথে লিটন দৌড়ে এসে আমার পায়ের ওপর ঝাপটে পড়ে। ভাই আমাকে ক্ষমা করে দেন ভাই, আমি আমি পাওয়ার পেয়ে এমন হয়ে গিয়েছিলাম ভাই, একটা সুযোগ দেন ভাই, আল্লাহর দোহাই লাগে, আমাদের আর একটা সুযোগ দেন ভাই। ঠিক আছে, একটা সুযোগ পাবি, তবে তোদের একটা কাজ করতে হবে। জি ভাই বলুন কি করতে হবে? কাল আমি কলেজে এসে যাতে শুনতে পারি এই এলাকার এমপি ইজ নো মোর। আমার কথা শুনে লিটন অবাক হয়ে গেল, কিন্তু পিন্টু ঠিকঠাকভাবেই আছে। হয়তো পিন্টু বুঝতে পারছে আমি কেন এই কথাটা বলছি। কি কাজটা করবি নাকি আমি করব? ঠিক আছে ভাই, কাজ হয়ে যাবে। আর খবরদার, তোরা যে আমাকে দেখেছিস বা চিনিস বা আমি এই শহরে আছি এই সব যাতে কেউ না জানতে পারে। আর আমার এখানে আসার খবর যদি ফাঁস হয় তাহলে তোরা বুঝেই নে আমি কি করব তোদের। আমার কথা শুনে লিটন আর পিন্টু ঢোক গিলে। বয়েস, রিল্যাক্স, তোমরা সবাই সবার জায়গায় চলে যাও। বলার সাথে সাথে আমার গার্ডগুলো অস্ত্রগুলো নিচে নামিয়ে দিল, আর আমার সকল গার্ড চলে গেল। লিটন আর ফারিয়া, এইদিকে আই। জি ভাই বলেন। কাল তোদের আরও একটা কাজ আছে। তোরা দুইজনে গিয়ে কলেজে সকলের পা ধরে ধরে ক্ষমা চাইবি। আর যদি আমার কথা না শুনিস, প্রয়োজন পড়লে আমার সত্যিটা ফাঁস হোক, কিন্তু তোদের দুজনের একটাকেও আস্ত রাখবো না। আর সোজা আমার সামনে থেকে যা তোরা। সাথে সাথে লিটন ও তার বোন ফারিয়া চলে গেল। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, আমি যদি কালকের মেয়েটাকে মানে রোকসানাকে চিনেই থাকি তাহলে কাল এমন করলাম কেন? আসলে এটাই প্ল্যান ছিল। আমরা একে অপরকে চিনেও না চিনার ভান করব, আর রোকসানাকে আমি এই শহরে আসতে বলি, কারণ রোকসানা একটা শার্প শুটার আর একজন লেডি হ্যাকার। সে আমাদের দলে আমাদের গ্যাং গঠন করার পর থেকেই আমাদের সাথে আছে। মেয়েটা এতিম, না হলে আমাদের গ্যাংয়ে আসতো না। কাল ইচ্ছা করে আমি আর তানভীর এর নাটকটা করি, যাতে কেউ বুঝতে না পারে আমরা একে অপরকে চিনি। রোকসানাকে এখানে আনার উদ্দেশ্য হলো ওকে একটা ওয়েবসাইট হ্যাক করতে হবে, কারণ সেখানে বিভিন্ন খারাপ কাজের ডিলিং হয়ে থাকে। তবে আমাদের মাফিয়া টিম গঠন করার কারণ হলো জনগণকে সুরক্ষিত রাখা। কিন্তু আমাদের নাম দিয়েই অনেকে খারাপ কাজ করে বেড়াচ্ছে, যার জন্য আমাদের ক্রিমিনাল রেকর্ড বাড়তেছে। তাই আমরা সেই ক্রিমিনালগুলোকে বের করে শেষ করে দিচ্ছি। এবার প্রশ্ন আসতেই পারে, আমি যদি ভালো কাজের জন্যই মাফিয়া টিম তৈরি করে থাকি
তাহলে আমি কেন আইন শৃঙ্খলা বাহিনীতে যোগ দিই নাই? আসলে বর্তমানে পলিটিশিয়ানের হাতে আইন শৃঙ্খলা বাহিনী তাদের হাতের পুতুল হয়ে থাকতে হয়, যা আমি হতে চাই না। তারা সেই আইন শৃঙ্খলা বাহিনীর মানুষগুলোকে নিজের ইশারা মতো নাচায়, তাই আমিও মাফিয়া হয়ে যাই। তবে এখন তো মাফিয়া কিং। ভাই আমার সাথে চলেন, আমি আপনাকে বাড়িতে দিয়ে আসি। বাড়ি না, আমি হাসপাতালে যাব। পারলে রোকসানাকে তার জায়গায় দিয়ে আস। ঠিক আছে ভাই, তবে ভাই আপনি এই শহরে কি করছেন? আমি এখানে আসতাম না, কিন্তু আমি যখন শুনতে পারি আমার নাম আর পাওয়ার মিসইউজ হচ্ছে, তাই এখানে আসলাম। এখন কথা বলিস না, রোকসানাকে তার জায়গা বরাবর দিয়ে আই। আর রোকসানা, তোমাকে আমি একটা লিংক সেন্ড করব, সেই লিংকের ওয়েবসাইট হ্যাক করতে হবে তোমাকে। জি বস। তারপর রোকসানা মিন্টুর সাথে চলে যায়। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, আমি এখানে আসি মানে? আসলে আমার আব্বুর ট্রান্সফার আমি আমার মাফিয়া পাওয়ার দিয়ে করাই। কারণ আমি চাই আমি যেখানে যাই না কেন আমার পরিবার আমার সাথে থাকুক। আপনারা এবার বলবেন, আমার আব্বু তো সরকারি চাকরিজীবী, তাহলে আমি তাকে এত সহজে ট্রান্সফার করালাম কিভাবে? আসলে যখন মানুষের কাছে কোনো কিছুই হারানোর থাকে, তখন সেই মানুষটাকে আরও বেশি করে ভয় লাগানো যায়। আমি সেই অফিসারকে এমন ভয় লাগাই, সে বাধ্য হয়ে এই কাজ করে, মানে আমার আব্বুকে এই শহরে ট্রান্সফার করতে। আমিও একটা সিএনজি নিয়ে চলে যাই হাসপাতালে। সেখানে গিয়ে সিএনজি ভাড়া দিয়ে হাসপাতালে গিয়ে সিয়াম ভাইয়ের কেবিনে চলে যাই। দেখলাম ভাই সুন্দর করেই শুয়ে আছে। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। থ্যাংক ইউ ভাই, বিপদে আমার পাশে থাকার জন্য। আরে ভাই, এটা আমার কর্তব্য। তানভীর একটু সাইড আইত কথা আছে। তারপর তানভীরকে সাইডে নিয়ে যাই, আর আজকে কি কি ঘটেছে সব বলি। মানে আমাদের পর্দা ফাঁস হয়ে গেছে? না, শুধু লিটন আর তার বোন আর সেখানে থাকা গার্ডগুলোই জানে। আচ্ছা, এখন কি করবি তুই? আপাতত পিন্টু আর লিটনকে অর্ডার দিচ্ছি, সেই এমপি জানোয়ারকে সোজা নক আউট করে দেয়। এই জানোয়ারের অনেক রেকর্ড আমাদের কাছেই আছে। জানোয়ারটা এতটাই জঘন্য কাজ করে বসে আছে, যার কোনো ক্ষমাই নাই। তার মানে এখন আমরা দুজন কিছু মানুষের কাছে পরিচিত হয়ে গেছি। মামা কত ভালো লাগে টেবিলের রাইট হ্যান্ড হয়ে। জুতা খুলে মারমু শালা, তোরে আজ পর্যন্ত আমি কোনোদিন আমার রাইট হ্যান্ড ভাবি নাই, আর কোনোদিনও ভাববো না। তুই আমার ভাই, আমার বেস্ট। আর একবার এই হ্যান্ড এর কথা বলবি, ডাইরেক্ট তোর লেফট হ্যান্ড ভেঙে দিমু। তাহলে মামা আমি বাথরুমে যাবো কেমনে? আমার তো অনেক বড় সর্বনাশ হয়ে যাইব। শালা নাটক বন্ধ কর। আচ্ছা, রুকসানাকে লিঙ্কটা দিয়েছিস? না, বাসায় গিয়ে দেব। জানোয়ারের দলরা আমাদের সকলের সামনে খারাপ বানিয়ে রাখলো, তাদের একবার পায়ে নেই, শেষ করে ছাড়বো আমি। তারপর কিছুক্ষণ হাসপাতালে থাকলাম। দেখলাম শ্যাম ভাইকে ডিসচার্জ করে দিল। শ্যাম ভাই, আপনি আমার সাথে আমাদের বাসায় চলেন। না ভাই, আমি অন্য কোথাও চলে যাব, যদি ফারিয়া আবার এসে আমাকে মারে। ভাই আমি প্রমিস করে বলতেছি, সে আপনাকে না কাউকেই কিছু করবে না, আপনি আমার সাথে আসুন। তারপর আমি আর তানভীর মিলে সিয়ামকে আমাদের বাড়িতে নিয়ে যাই। বাড়ি যাওয়ার আগেই আমি আম্মুকে ফোন করে সব বলে দিই, তাই আম্মু গেস্ট রুমটা ঠিক করে রাখে। আমি আর তানভীর মিলে সিয়ামকে ধরে নিয়ে গেস্ট রুমে শুয়ে দিই আর রেস্ট নিতে বলি সিয়ামকে। গেস্ট রুমে রেখেই আমরাও গেস্ট রুম থেকে বেরিয়ে আসি। তারপর আমি আর তানভীর আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিই। আমার কাছে থাকা পিস্তলটা বের করে ডয়ারে রেখে দিই আর তাতে তালা মেরে দিই, কারণ আমি জানি এখন আর এটা প্রয়োজন হবে না। দুপুরবেলা শ্যামকে কোনো মতে ধরে আমি আর তানভীর মিলে হাত মুখ ধুয়ে দিই, তারপর তাকে ধরে নিয়ে যাই টেবিলে। আম্মু আমাদের খাবার দাও। আম্মু আমাদের খাবার দেয় আর আমরাও খেয়ে নিই। এরপর শ্যামকে তার রুমে নিয়ে যাই আর ঔষধ ছিল তা খাইয়ে দিই আর তাকে রেস্টের জন্য তার রুমে রেখে দিই। আমি আর তানভীর আমার রুমে চলে যাই। সেখানে গিয়ে আমরা দুইজনে লেটিয়ে পড়ি আর শুয়ে থাকতে থাকতে ঘুম চলে আসে। সন্ধেবেলা আমরা শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর চলে গেলাম শ্যামের রুমে। দেখলাম শ্যাম ভাই এখনো ঘুমাচ্ছে। শ্যাম ভাই উঠেন, সন্ধ্যা হয়েছে। সিয়াম ভাই,
আরো কত ঘুমাবেন? এইরকম ভাবে ঘুমালে তো রাতে ঘুম পেস্তে হা হা হা। উঠতেছি তো রে ভাই। তারপর সিয়ামকে উঠিয়ে দিলাম আর সেও চলে গেল ফ্রেশ হতে। তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। ভাই আবারও ধন্যবাদ আমার বিপদের সময় পাশে থাকার জন্য। আরে ভাই কয়বার বলমু, এটা আমাদের কর্তব্য। আচ্ছা ভাইরা, আমরা কি বন্ধু হতে পারি? আসলে ভাই শব্দটা শুনতে শুনতে কান পচে গেছে। আসলে ঠিকই বলেছেন, এই বাইটা বলাও শোনা অনেক বিরক্তিকর লাগে, তবে অন্তরকে পায়ে ডাকলে কেন জানি ভিতর থেকে অনেক ভালো লাগে। শালা আমাকে ভাই না ডাকলেও চলবে, শুধু পারলে ভাইয়ের মতো একটু রেসপেক্ট করিস, এতটুকুই আমার জন্য অনেক। আর পারলে দুলাভাই বানা, সেটাতে আমার অসুবিধা নাই। হ্যাঁ, শালা তুই বাহিরে করতেছি বলে দিলাম কি ঘুষি, কিছুক্ষণ তানবীরকে ইচ্ছে মতো কেলানি দিই, যা দেখে সিয়াম হাসতে লাগে। কি রে তোরা এইরকম কুস্তি লড়তেছিস কেন? অন্তর ছাড় তানভীরকে। আম্মু এই হারামজাদা অতিরিক্ত লেভেলের ব্রিটিশ। কেন আমি কি তোরে এখনো বলছি বাবু খাইছো? শালা কুত্তা তুই আজকে শেষ, বলেই দিলাম তানবীরকে দৌড়ানি। আসলে এই বাবু খাইছো ডায়লগটা শুনলে ইচ্ছে করে যে হারামজাদা আমার সামনে এটা বলে তারে উদুম কেলাইতে। পুরোই আজায়রা আর নেকামি মার্কা একটা ডায়লগ, যা শুনলে মাথা পুরোই হ্যাং হয়ে যায়। তারপর আমরা চারজন মিলে নাস্তা করে নিই। এরপর আমি সিয়াম তানবীর আড্ডায় ব্যস্ত। আজকে পড়াশুনো বেহেস্তে। রাতের বেলা আব্বু আসে, এসেই আমার খবর না নিয়ে সোজা সিয়ামের খবর আর তানবীরের খবর নিতে ব্যস্ত। মনে হতে লাগলো এটাই কি আমার আব্বু, নাকি কেউ প্লাস্টিক সার্জারি করে আব্বুর চেহারার মতো করে চলে আসছে। পরে আব্বুর ধ্যান গেল আমার দিকে। রাতে আমরা সকলে একত্রে ডিনার করি, তারপর সিয়ামকে ঔষধ খাইয়ে দিই। আমি আর তানবীর আমার রুমে চলে যাই। শালা তানবীর কতবার বলেছে যে হোস্টেলে যাবে, আমি যাইতে দিই নাই। আমি আর তানবীর ডাইরেক্ট আমার রুমে গিয়ে দিলাম ঘুম। সকালবেলা অন্তর, তানবীর, কিরে হারামি হগল কলেজে যাবি না? সাথে সাথে আমি আর তানবীর লাফিয়ে উঠি। কিরে সিয়াম তুই এখানে কি? শালা যা রেস্ট কর, এখানে আসলি কেন? এমনভাবে বলতেছিস মনে হয় আমি সিরিয়াস অবস্থায় আছি। আরে হারামি, আমার জাস্ট একটু শরীরে আঘাত লাগলো আর হাতটাই তো ভাঙলো, এতে এত সিরিয়াস হওয়ার কি আছে? শালারা উঠ, কলেজে যাবি না? জি সিয়াম ভাইয়া, আমরা তো কলেজে যাই না, আমরা তো সারাক্ষণ আড্ডাবাজিতেই মেতে থাকি। শালা যা বেটা, আমি কলেজে যাইতে পারতেছি না কারণ আমার হাত ভাঙ্গা বলে, না হলে আমি কি কলেজ মিস দিতাম? শালা আসলে বলতো, তুই কি সত্যি কলেজে পড়তে যাইতি নাকি অন্য কিছু? পড়তে যাইতাম আর অন্য কিছুর জন্যেও। সিয়ামের কথা শুনে আমি আর তানবীর থ হয়ে গেলাম। ওরে বাটপার! ওরে চিটার! ডায়লগ বাজি বন্ধ কর, শালা কলেজে যা। তারপর আমি আর তানবীর উঠে ফ্রেশ হয়ে নিলাম। এরপর আমরা তিনজন মিলে গেলাম নাস্তা করতে। টেবিলে আমরা 5 জন বসা, আমি, আম্মু, আব্বু, তানবীর ও সিয়াম। আমরা নাস্তা করে নিলাম। যেহেতু সিয়াম অসুস্থ, তাই আমি তানবীরকে বললাম বাসায় থাকতে, আর আমি কলেজে গেলাম। কলেজে আসার আমার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু সেই জানোয়ার এমপি মরেছে কিনা তা জানতেই আমি আসলাম। আর এমনিও 2 দিন আমার কলেজ মিস গেছে। আমি কলেজের গেটে দিয়ে ঢুকলাম। সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, কারণ তারা হয়তো ভাবছে কাল আমাকে যেভাবে নিয়ে গেছে মনে করলো কালকেই আমাকে শেষ দেখেছে। কিন্তু তারা তো আর জানে না আমাকে শেষ দেখবে নাকি আমি সবাইকে শেষ দেখাই। সাথে সাথে অভনি আমার কাছে দৌড়ে আসে। অন্তর, তুই ঠিক আছিস? আল্লাহ বাঁচাইছে রে। কালকে একজন এসে আমাকে বাঁচায়, তবে তার চেহারা দেখি নাই। তাকে দেখে লিটন ও তার ছেলে পেলে প্রায় ভয় পেয়ে গেছে। সে আমাকে সবার সামনে থেকে নিয়ে যায়, কিন্তু কেউ আমাকে একটা টোকাও দিতে পারে নাই। আমি আরও দেখলাম সেই ছেলেটাকে দেখে প্রায় সকলে ভয় পেয়ে গেছে, কিন্তু দুঃখের কথা সে হুডি আর মাস্ক পরে থাকার কারণে তার চেহারা দেখতে পারি নাই আমি। জানিস আমাকে লিটন ভাই যেভাবে নিয়ে গেছে, আমি তো মনে করেছিলাম আমি শেষ। আচ্ছা,
ফারিয়া তো বলছে তুই নাকি তার সাথে অসভ্যতামি করছিস, তাই বলে এমন করেছে। অসভ্যতামি? আর আমি, তাও ফারিয়াপুর সাথে? আমার মরার এত শখ নাই। আর তুইও ভালো করে জানিস আমি এসব ঝামেলা মারপিট সহ্য করতে পারি না। আর আমি কিনা সেই লেডি মাফিয়া ফারিয়ার সাথে অসভ্যতামি করব? কাল ভুল করে ওনার সাথে একটা ধাক্কা খাইছিলাম, যেটাতেই উনি খেপে যায়। আর কাল তো আমাকে যেভাবে নিয়ে গেছে, আমার তো মনে হয়েছিল এই শেষ দেখা দেখলাম তোদের। কিন্তু আল্লাহ আমাকে বাঁচাইছে। উফ। আচ্ছা যাক, তবে আমার মনে হয় সেই ছেলেটা আর কেউ না, মাফিয়া কিং ডেভিল। কারণ আর কারো ক্ষমতা নাই তোকে বাঁচানোর। তার মানে সে এই শহরে চলে আসছে। যা শালা, এটা কি করলাম আমি? নিজের আশার কথা নিজেই প্রকাশ করে দিলাম। এখন তো অনেক বড় সমস্যায় পড়ব আমি। আল্লাহ আমাকে সাহায্য করো। আল্লাহ, আমি মাফিয়া কিং ডেভিল হয়েছি, তার একটা উদ্দেশ্য মানুষের পাশে দাঁড়ানো। আল্লাহ, একমাত্র তুমি পারো আমাকে সাহায্য করতে। কি বলিস, মাফিয়া কিং ডেভিল এই শহরে চলে আসছে? এবার তো আমার রক্ষা নেই। হঠাৎ আমার মোবাইলে কল আসে, আমিও রিসিভ করি। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলতেছেন? ভাই আমি পিন্টু। ভাই এমপির খেল খতম, সেটাই বলতে ফোন দিয়েছিলাম। কি বলেন, আমি লটারিতে জিতে গেলাম? ও ভাই, কি মজা। আসলে অভনি পাশে আছে বলেই এইভাবে কথা বলতেছি। ভাই নিশ্চয়ই আপনাকে পাশে কেউ আছে। আচ্ছা পরে কথা বলবো, রাখি ভাই, খোদাহাফেজ। আমার টিকিট এসে আমি নিয়ে নেব। তারপর ফোন কেটে দিলাম। কি রে, তোর আবার কি হয়েছে? আমি একটা লটারি জিতেছি, সেখানে ফার্স্ট প্রাইজ হচ্ছে দুদিনের জন্য কক্সবাজারে ঘোরার সুযোগ, তাও ফ্রিতে। ওই তুই একা যাবি? আমার তো আর জিএফ নাই যে তাকে নিয়ে গিয়ে রোমান্টিক মুহূর্ত পার করব। সারাক্ষণ জিএফ জিএফ করিস, বান্ধবীকে নিয়ে গেলে কি হয়? আচ্ছা যা, নিব তোরে, খুশি? কবে যাবি সেটা বল। চিন্তা করিস না, গেলে তোকেও নিয়ে যাব। কিছুক্ষণ পরে একটা কালো গাড়ি আসে আর সোজা ক্যাম্পাসে থামে। সেই গাড়ি থেকে লিটন ও ফারিয়া বের হয়। তা দেখে আমিও নাটক শুরু করে দিলাম। আমি সোজা ওভনের পিছে লুকিয়ে পড়ি। কি রে, তুই আবার পিছে গেলি কেন? অভনি, আমাকে ওরা মারতে আসছে, প্লিজ আমাকে বাঁচা। আসলে এরা আমাকে মারবে। হোয়াটস এ জোক। এরা আমার কাছে আসতে গেলেও গুলি খেয়ে মরে পড়ে থাকবে, কারণ ক্যাম্পাসে আমার কিছু গার্ড ছদ্মবেশী আকারে ঘুরে বেড়াচ্ছে। সন্দেহজনক কেউকে দেখলে তার দিকে নজরদারি শুরু করে দিবে, আর যদি সিরিয়াস কিছু পায় তাহলে কোথা ছাড়াই গুলি করে দিবে। ক্যাম্পাসে সকলেই লিটন ও তার বোনের দিকে তাকিয়ে আছে, আর আমার দিকেও। তারা হয়তো ভাবছে লিটন ও ফারিয়া আসছে আমাকে মারতে, কিন্তু তারা তো আর জানে না যে যাকে তারা সিধা সাদা ভদ্র ছেলে মনে করেছে, আসলে সে একটা ছদ্মবেশী শয়তান। আমি আপনাদের সকলের কাছে কিছু কথা বলতে চাই। এতদিন আমিও আমার বোন আপনাদের উপরে অনেক অন্যায় করে ঘুরে বেড়ালাম, কিন্তু কাল আমি রিয়েলাইজ করলাম আমি আপনাদের সাথে অন্যায় করেছি। আজ আপনাদের জায়গা আমি হলে আমারও অনেক কষ্ট হতো। তাই আমিও আমার বোন ফারিয়া সবার কাছে ক্ষমা চাইছি। আমি অভনের পিছে থেকে ইশারায় সাহায্যে বললাম স্যার ম্যাডামের পা ধরে ক্ষমা চাইতে। সাথে সাথে তারাও লেগে পড়ে, নাহলে তো গোপনে বা প্রকাশেই হোক তাদের সোজা নক আউট করে দিতাম। অন্তর, এটা কি হলো রে? আমিও তো হয়ে গেলাম কাণ্ডটা দেখে, কিন্তু হঠাৎ তারা এত পরিবর্তন হয়ে গেল কিভাবে? মনে হয় কেউ তোদের ডোজ দিছে। ঠিকই বুঝছিস বান্ধবী, তাদের সেই লেভেলের ভয়ের ডোজ দেওয়া হয়। কিছুক্ষণ পরে একটা একটা ছেলে চিৎকার করে ওঠে। আমি তো প্রায় ভয় পেয়ে গেলাম। ছেলেটা দৌড়ে আমাদের কাছে চলে আসে আর বলে, আমাদের সেই এলাকার সেই জানোয়ার এমপি খুন হয়েছে। এই কথাটা শোনার পর সবাই অবাক হয়ে গেল, কারণ তারা ভাবতেও পারে নাই মাফিয়া কিং ডেভিলের সাথে যার কন্টাক্ট আছে সে কিনা খুন হবে। আসলে আগেই বলেছিলাম এই জানোয়ারটাকে আমি চিনি না। সে নিজেকে মাফিয়া কিং ডেভিলের লোক বলে পরিচয় দিচ্ছে আর কুকাজ করে বেড়াইছে, কিন্তু সে তো আর জানে না ডেভিলের উদ্দেশ্য কি। তাই সে আমার নাম মিসইউজ করে মরতে হয়েছে।
আই এম ডেভিল ফর ডেভিলস। অভনি, এটা কি বললে সে? এমপি খুন হয়েছে? ইয়েস, এই জানোয়ারটাও মরছে। যাক, আজ অনেক ভালো লাগতেছে। আমরাও ন্যায় বিচার পেয়ে গেলাম। এমপির মৃত্যুর খবর শুনে সকলে তো খুশি, কারণ এমপি মানুষটা তো খারাপ, তাই কেউ তার মৃত্যুতে আফসোস করলো না। আমি ডেভিল হওয়ার মূল উদ্দেশ্য হলো নিরীহ মানুষের পাশে দাঁড়ানো ও তাদের ন্যায় বিচার পাইয়ে দেওয়া। তবে ন্যায় বিচার না পাইয়ে দিতে পারলেও ন্যায় বিচার তো করতে পারলাম। আজ সত্যি অনেক ভালো লাগতেছে, কারণ আজ আমি গোটা কলেজের মানুষের মুখের হাসির কারণ। সত্যি আজ মনে হচ্ছে আমার ডেভিল হওয়াটা সার্থক হয়েছে। আজ আমার কারণে লিটন ও ফারিয়া মাফিয়াগিরি বন্ধ হয়ে গেল, আর জানোয়ার এমপির তো খতম। আজ সকলেই মহাখুশি, কারণ তারা এখন থেকে স্বাধীনভাবে চলতে পারবে, বলতে পারবে, মজা করতে পারবে, আর কেউ তাদের আটকাতে পারবে না। এভাবেই ছদ্মবেশী ডেভিল মানে সকলের সামনে ইনোসেন্ট হয়ে 3টা মাস কাটিয়ে দিলাম। 3 মাস পর আমি, সিয়াম, তানবীর, অভনি, রোকসানা আমরা 5 জনই ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছি। হঠাৎ তানবীর বলে ওঠে, অন্তর, আমি কিছুদিনের জন্য চট্টগ্রাম যাব। কেন? সেখানে কে আছে রে তোর? শালা, আমার অনেক সার্টিফিকেট সেখানে, তাই গিয়ে সার্টিফিকেট নেব আর কয়েকদিন ঘুরেও আসি। নাকি তুই আর অন্তর মিলে কক্সবাজার যাওয়ার প্ল্যান করতেছিস? ওই হারামি বলছিল আমাকে নিয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত নিল না। হায় রে খোদা, মাইয়া এমন ভান করতেছে মনে হয় আমি তার কোনো যুগের বিএফ লাগি। তো লাগিস না তুই। আর বিএফ শুধু বয়ফ্রেন্ড হয় নাকি, বেস্ট ফ্রেন্ডও হয়। এরে অভনি রে, আমি তো মনে করলাম তুই আমাকে প্রপোজ করবি, কিন্তু তুই তো আমাকে 2 কেজি ছেঁকা দিয়ে দিলি। হঠাৎ ফারিয়ার আগমন, তবে সে এখন গার্ড ছাড়াই চলাচল করে, কারণ কলেজে আবার কিসের গার্ড লাগে? হুদাই শো অফ করে লাভ আছে? অন্তর, তোমাকে আমার কিছু বলার আছে। আমাকে আমাকে আবার কি বলবেন আপু? কি নাটকটাই করে বাবারে! যে কেউ ধোকা না খেয়ে পারবে না। এই শয়তানটা তো এই কয়েক মাসে সকলের মন জয় করে বসে আছে, কিন্তু সবাই তো আর জানে না এ আসলে একটা ভদ্র শয়তান। আমি দেখলাম ফারিয়া কি ভাবতেছে। আপু কিছু বলবেন? হুম, একটু সাইডে আসবা প্লিজ? ফারিয়া আমাকে সাইডে কেন ডাকতেছে? নাকি কোনো গোপন কথা বলতে চায়? না, যেতে তো হচ্ছে। আমিও ফারিয়ার সাথে কলেজের এক সাইডে গেলাম। বলেন, কি বলবেন? এরপর যা করলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ফারিয়া সোজা আমাকে দেয়ালের সাথে ধাক্কা দেয়, আর সে আমাকে ঝাপটে ধরে। এই বেয়াদব মেয়ে, কি করতেছিস তুই? আমি বেয়াদব তাই না? তাই তো কেউ আমাকে জোর করে কিস করে। আমি কথাটা চুপ হয়ে গেলাম। আসলে রাগের মাথায় আমি কখন কি করি আমি নিজেও জানি না, আর সেটা আমি ভুল করেই এমনটা করে ফেলি। তোমার ওই কিসটার জন্য আমার মান সম্মান চলে গেছে। আমি এখন সমাজে মুখ দেখাতে পারি না, সবাই জেনে গেছে তুমি আমাকে কিস করেছো। আরে ওই জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর রাগের মাথায় আমি কখন কি করি নিজেও জানি না, আর তার জন্য সরি। তোমার সরির গোষ্ঠীটা আমি কিলাই। আমার সব শেষ করে দিলা তুমি। এখন আমাকে বিয়ে করতে হবে তোমাকে। ফারিয়ার মুখ দিয়ে বিয়ের কথাটা শুনে থ হয়ে গেলাম। সেদিন রাগের মাথায় আমি একটা ভুল করলাম, আর এখন সে ডাইরেক্ট বিয়ে পর্যন্ত চলে গেল। আল্লাহ আমাকে বাঁচাও। তোমার জন্য আমার সব শেষ হয়ে গেল। এখন আমাকে বিয়ে করতেই হবে, নাহলে আমি সুইসাইড করব। এই ছেমড়ি, কি মনে করেছিস তুই নিজেকে? হ্যাঁ, সুন্দরভাবে কথা বলতেছি তো তাই এমন করছিস? সোজা বলতেছি, আমার পিছে লাগিস না। আর কথা রইল বিয়ের, আমার কি চয়েস এতই খারাপ যে তোকে বিয়ে করব? আর তুই কি মেয়ে? একবার নিজের দিকে দেখ। আর কোন দিক দিয়ে মেয়ে লাগিস তুই? আমি কেন? কেউ তোকে বিয়ে করবে না, কারণ তুই তো মেয়েই না। কি? আমি মেয়ে না? এই তুই কিভাবে এই কথাটা বললি যে আমি মেয়ে না? কোন দিক দিয়ে মেয়ে মনে হয় তোকে? নিজের দিকে দেখ। সেই ছেলেদের মতোই তো শার্ট প্যান্ট পরে আছিস। যে ছেলেদের মতো শার্ট প্যান্ট পরে গুন্ডামি করে বেড়ায়, সে কি করে মেয়ে হতে পারে? ঠিক আছে, আমি যদি আমার ড্রেস আপ চেঞ্জ করি তাহলে তো বিয়ে করবা আমাকে, তাই না? বিয়ে?
আর তোর মতো মেয়েকে আমার পুরা কথা শেষ করতে না দিয়ে ফারিয়া তার ঠোঁট জোড়া দিয়ে আমার ঠোঁট জোড়া দখল করে নিল। প্রায় 3 থেকে 4 মিনিট পর আমাকে ছেড়ে দেয়। আর আমি তো হাঁপাচ্ছি, সাথে ফারিয়াও। এই জানোয়ারের বাচ্চা, এটা তুই কি করলি? আমি না হয় ভুল করে সেই দিন এই কাজটা করলাম, কিন্তু তুই এটা কেন করলি? সেদিন আমাকে দিলা, তাই এখন আমিও তোমাকে দিলাম আর কি। জানোয়ারের বাচ্চা, তোকে তো আমি আরো একটা চাই নাকি? কি গো? না বলেই দিলাম দৌড়। আজ প্রথম আমি কারো কাছে ভয় পেয়ে দৌড়ালাম। ইজ্জতের ফালুদা হয়ে গেল। যে ছেলের ভয়ে গোটা আন্ডারওয়ার্ল্ড ভয় থাকে, আজ সেই ছেলে কিনা একটা মেয়ের ভয়ে দৌড় দিল। ওয়াকথুক অন্তর তোর ওপর। আমি ডাইরেক্ট ক্যাম্পাস দিয়ে দৌড়ালাম। আমার দৌড় দেখে আমার বন্ধু বান্ধবীরা থ হয়ে গেল। এই অন্তর, এভাবে কুকুরের মতো দৌড়ে কই যাস তুই? কুত্তি দৌড়ানি দিল, তাই আমিও কুকুরের মতো দৌড়ে বাসায় যাচ্ছি। বলে দিলাম আরও জোরে দৌড়, আর এক দৌড়ে ডাইরেক্ট বাসায় গিয়ে সোজা রুমে চলে যাই। সেখানে গিয়ে খেয়াল করলাম ঘামে আমি কাহিল হয়ে আছি, তাই চলে গেলাম গোসল করতে। গোসল শেষ করে খাটে একটু শুয়ে পড়ি। আর আজকে ফারিয়া আমার সাথে কি করলো তা ভাবতে লাগি। কিছুক্ষণ পর আম্মু খাবারের জন্য ডাক দেয়। আমিও সেখানে গিয়ে খাবার খেতে লাগি। কি রে আব্বু, তোকে একটু চিন্তিত মনে হচ্ছে। কিছু না আম্মু, এমনি। তারপর খাবার খেয়ে নিলাম। খাবার শেষ করে রুমে চলে গেলাম। দৌড়ানোর জন্য প্রচুর ক্লান্ত আমি, তাই চিন্তা করলাম একটা পাওয়ার ন্যাপ দেওয়া উচিত। তাই আমি লেটিয়ে পড়ি খাটে আর চোখ বন্ধ করে রাখি। আর কখন ঘুমের রাজ্যে চলে যাই নিজেও জানি না। সন্ধেবেলা আমি আমার ঘুম ভাঙলো, তবে চোখ বন্ধ করে আছি। আসলে শরীরের অলসতা চলে আসে, কিন্তু খেয়াল করলাম আমার শরীরে ভারী হয়ে আছে। কিরে ভাই, এমন কেন মনে হচ্ছে? আমার ওজন বেড়ে গেল? আমি কি দুপুরে বেশি খেয়ে ফেললাম নাকি? আর একবেলায় খেয়ে কেউ ওজন বাড়তে পারে নাকি? হঠাৎ কারো ঠোঁটের ছোঁয়া আমার গালে অনুভব করলাম, সাথে সাথে লাফিয়ে উঠি। আর যা দেখলাম আমি অবাক না হয়ে পারলাম না, কারণ এতক্ষণ ফারিয়া আমার উপরে শুয়েছিল। আর আমি লাফিয়ে ওঠাতে সেও চমকে যায়। এই, তুই এখানে কি করিস? বারে, আমি আমার শ্বশুর বাড়িতে আসতে পারি না? কিসের বাড়ি? শ্বশুর বাড়ি, আর কি। তুই আমাদের বাড়িতে আসলি কি করে? আর আমাদের বাড়িতে ঢুকলি বা কি করে? জানোয়ারের বাচ্চা, আমার আম্মুকে কি করছিস তুই? আরে আম্মুই তো দরজা খুলে আমাকে বাড়িতে ঢুকতে দেয়। আম্মু দরজা খুলতে দিচ্ছে মানে? 1 মিনিট, কি বললি তুই? আম্মু মানে? এই, তুই কাকে আম্মু ডাকতেছিস? দাঁড়াও, দেখাচ্ছি কাকে আম্মু ডাকতেছি। আম্মু! এই ছেমড়ি, চিৎকার দিচ্ছিস কেন? সাথে সাথে আম্মুর আগমন। আম্মু, এই মেয়েটা এখানে কি করতেছে? আর সবচেয়ে বড় কথা, এই মেয়েটা আমাদের বাড়িতে কি করতেছে? দাঁড়া, দেখাচ্ছি। বলেই আমার রুমে একটা সোলার ঝাড়ু ছিল, সেটা হাতে নেই। আম্মু, তুমি এটা হাতে নিলা কেন? শয়তান ছেলে, তোর খবর করার জন্য এটা হাতে নিছি। বলেই ঝাড়ু নিয়ে আমাকে দিল দৌড়ানি। আর কাছে পেয়ে যায়, আর সেই ঝাড়ুটা দিয়ে ইচ্ছে মতো মারতে থাকে। শয়তান ছেলে, তুই একটা মেয়ের সাথে রিলেশন করে এখন তাকে ছেড়ে দিচ্ছিস, তাই না? রিলেশন কি টাইম পাসের জিনিস? বিশ্বাস করো রাসেল ভাই, থুক্কু, বিশ্বাস করো আম্মু, আমি এই মেয়ের সাথে কোনো রিলেশন করি নাই। বরং আমি কেন, আমার 14 গোষ্ঠীও এর সামনেও যাইতে পারবে না আম্মু। কারণ সে... আমার কথা শেষ করার আগেই ফারিয়া আমার কথার মাঝে বলতে লাগে, আম্মু দেখো, আমার সাথে রিলেশন করে এখন আমাকে এইভাবে অবহেলা করতেছে। আম্মু, আমি কিন্তু সুইসাইড করব। ফারিয়া মামনি, তুই আমাকে আম্মু ডাকছিস? আর যদি মরতেই হয় তাহলে এই ফাজিলটাই মরবে, তুই না। তুই আমার সাথে আয়, তুই নাস্তা করব। আর এই, তুই আজ থেকে এই ঘরের কিছুই পাবি না। আম্মু বিশ্বাস করো, এই মেয়েটা মিথ্যা বলছে। আম্মু, আমি এই মেয়ের সাথে কেন? কোনো ছেলেই এই মেয়ের পিছে লাগবার মতো সাহস পাবে না। আম্মু, এই মেয়েটা ঢাকার। আম্মু দেখো, আমাকে কিভাবে কথা শোনাচ্ছে। এই, তুই আমার মেয়েকে এভাবে কথা শোনাচ্ছিস কেন?
এই তোমার মেয়ে মানে? হ্যাঁ, ও আজ থেকে আমার মেয়ে, আর তুই আমার ছেলে না। আম্মু, মেয়ে পেয়ে ছেলেকে ভুলে গেলা? চুপ, একদম কথা বলবি না। আর ফারিয়া মামনি, তুমি আমার সাথে চলো, আমরা নাস্তা করব। তারপর আম্মু চলে গেল। জানোয়ারের বাচ্চা, তুই আমার বাসায় এসে আমার আম্মুর আদর থেকে আমাকে বঞ্চিত করলি। তোকে এর ফল পেতে হবে। আমি কই তোমার আম্মুর আদর থেকে তোমাকে বঞ্চিত করলাম? দেখলি না আম্মু আমার সাথে কেমন ব্যবহার করলো, তাও তোর জন্য। তোকে তো আমি বলেই দিলাম দৌড়ানি, আর সেও দিল দৌড়, আর এক দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। আজ এই মেয়েটা আমার বাড়িতেই আমাকে আমার আম্মুর আদর থেকে বঞ্চিত করে এতিম বানিয়ে দিল। না, এর শেষ দেখেই ছাড়বো আমি। আমিও চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে আমি খাটে অসহায়ের মতো বসে আছি। কি আর করব বলেন? নিজের বাসায় নিজেই হুদায় ঝাড়ু খাইলাম কোনো কারণ ছাড়াই। আমি এখানে খিদায় মরতেছি, অন্যদিকে আম্মু ও সেই গুন্ডি মাইয়াটা বসে বসে নাস্তা করতেছে। হঠাৎই আমার ফোন বেজে ওঠে। দেখলাম তানবীর ফোন দিল। হ্যাঁ তানবীর, বল। দোস্ত, আমি আজও চট্টগ্রাম যাব, আর টিকিটও কেটে রাখছি, 8টার বাস ছাড়বে। ওকে, আমিও আসতেছি। তারপর ফোন কেটে দিলাম, আর আমিও রেডি হয়ে নিলাম, আর রুম থেকে বেরিয়ে আসলাম। আমি হল রুমে আসতেই দেখলাম আম্মু আর সেই ডাইনিটা গল্প করতেছে, যা দেখে আমার শরীরে আগুন লেগে গেছে। মনে হচ্ছে আমিও বাইরে যেতে লাগি। কি রে, কোথায় যাচ্ছিস? মরতে যাইতেছি। আচ্ছা শোন, আসার সময় আমার মামনিটার জন্য আইসক্রিম নিয়ে আসিস। কি রে, কি দেখিস? যা তাড়াতাড়ি। আম্মুর এমন ব্যবহার দেখে কলেজায় আঘাত লাগলো। আজকে পরের মেয়ে পেয়ে আপন ছেলেকে ভুলে গেল। এমনিতেই তো কষ্ট লাগে রে ভাই। এই সকল কষ্ট নিয়ে চলে গেলাম বাস স্ট্যান্ডে। কিছুক্ষণ পরে তানভীরও আসে। এরপর দুজনেই নাস্তা করে নিলাম, আর আজকে আমার সাথে কি কি ঘটলো সব বললাম। তারপর কিছু সময় তানভীরের সাথে পার করে তানভীরকে বাসে উঠিয়ে বিদায় দিলাম। এরপর আইসক্রিম নিয়ে বাসায় গেলাম। ওই, এত দেরি কেন হয়েছে? মরার জন্য রাস্তা খুঁজতে গেছিলাম, তাই দেরি হয়েছে। মরতে গেছিস ভালো কথা, আগে আইসক্রিমটা তো দিয়ে যেতি, তারপর রাস্তা খুঁজতি। আমি দেখলাম আমার আব্বাজানও সেই কাল নাগিনের সাথে আড্ডায় মেতে আসছে, অথচ আমি আজকে নাস্তা করি নাই। আম্মু তা জানা সত্ত্বেও আমাকে একবারও নাস্তা কথা জিজ্ঞেস করে নাই। এভাবে 2টা দিন ধরে আমি নিজ বাড়িতে আছি ঠিকই, কিন্তু এতিমের মতো। সেই ডাইনিটা এসে আমার জায়গা দখল করে নিল, আর আমাকে আমার বাড়িতেই অসহায় বানিয়ে ছাড়লো। ভোরবেলা আমি ঘুমাচ্ছি, হঠাৎই আমার ফোন বেজে ওঠে। আমিও রিসিভ করি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? এরপর যা শুনলাম তা শুনে আমার মোবাইল হাত থেকে ছুটে পড়ল। কথাটা শুনেই আমার বুকে খুব খারাপভাবে আঘাত লাগলো। মনে হলো কেউ আমার বুকে ছিঁড়ে নিয়ে গেল। আমিও সাথে সাথে পিন্টুকে ফোন দিলাম। হ্যালো পিন্টু, তুই কোথায়? ভাই আমি তো বাসায়। কেন, কি হয়েছে? আপনাকে হতাশ মনে হচ্ছে কেন? তুই তাড়াতাড়ি আমার বাসায় গাড়ি নিয়ে আয়। ভাই আপনি কান্না করতেছেন মনে হয়। জানোয়ারের বাচ্চা, বেশি কথা বলিস না, তাড়াতাড়ি গাড়ি নিয়ে আয়। তারপর ফোন কেটে দিলাম। আমার এখন অঝরে কান্না আসতেছে। আমার কলিজায় খুব খারাপভাবেই আঘাত লাগে, যা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আমিও আমার ব্যাগ রেডি করে নিলাম, আর সাথে আমি ড্রয়ার খুলে পিস্তলটা বের করে নিয়ে আমার কাছে রাখলাম। আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। আমি আজ অসহায় হয়ে গেলাম মনে হচ্ছে, কারণ আমার সহায় হওয়ার মতো আমার কলিজার বন্ধু, আমার কলিজার ভাই তানবীর নাকি সুসাইড করছে, যা শুনে আমার কলিজায় প্রচণ্ড ব্যথা অনুভব করতে লাগলাম। কারণ সে শুধু আমার বন্ধু না, সে আমার ভাই আর গার্ডিয়ানও ছিল। কিন্তু কিছুক্ষণ আগেই আমি ফোনে পাই, কিন্তু অপর পাশে একজন পুলিশ ছিল, যে আমাকে এই কথা বলে। আমি কোনো দিন চাই না আমার বন্ধু, আমার ভাই আমার থেকে হারিয়ে যাক। আমি তাড়াহুড়ো করে ব্যাগ নিয়ে যেতে লাগি, যার জন্য একটা আওয়াজ হয়, আর সাথে আম্মু আব্বু রুম থেকে বেরিয়ে আসে।
তারা আমাকে ব্যাগ নিয়ে যেতে দেখে অবাক হয়। কি রে, কোথায় যাচ্ছিস তুই? আমু, আমার একটা কাজ আছে, তাই একটু চট্টগ্রাম যাচ্ছি। হঠাৎ করে? না মানে আমি একটা পরীক্ষা দিয়েছিলাম তো, সেটার রেজাল্ট আনবো, আর আমার আরও একটু কাজ আছে। আচ্ছা আম্মু, আব্বু, আমি যাই, পরে সব বলবো, আমার লেট হয়ে যাচ্ছে। আরে আরে শোন। আমিও কথা না বলে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ পরে পিন্টু গাড়ি নিয়ে আসে, আমিও গাড়িতে উঠে পড়ি। কি ভাই, আপনার চোখে পানি কেন? পিন্টুকে সব বললাম, আর পিন্টুও শক খেয়ে গেল। কি বলছেন ভাই এসব? আর তানবীর ভাই এমন কেন করবে? তুই তাড়াতাড়ি চট্টগ্রাম চল। ভাই বাইয়ারে গেলে ভালো হবে, আর আমিও আপনার সাথে যাব, আর টিকিটের ব্যবস্থা আমি করতেছি, আপনি শান্ত হন। কিন্তু পিন্টুকে কি বলবো? তার কাছে তানবীর হয়তো মাফিয়া কিংয়ের রাইট হ্যান্ড মনে হতে পারে, কিন্তু আমার কাছে সে তানবীর, আমার ভাই, আমার গার্ডিয়ান হতো। আর সে কিনা সুসাইড করবে? কি এমন কারণে সে এমনটা করতে পারে? সে আমার কথাটা একবারও ভাবলো না। তাকে ছাড়া আমি তো অসহায়। পিন্টু গাড়ি ডাইরেক্ট এয়ারপোর্টে নিয়ে যায়, আর আমিও ব্যাগ নিয়ে ডাইরেক্ট এয়ারপোর্টে ঢুকে পড়ি। মনে পড়লো আমি পিস্তল নিয়ে আসছি, আর এয়ারপোর্টে একবার ধরা খেলে অনেক বড় প্রবলেম পড়বো। পিন্টু, আমি মনে করেছিলাম আমরা বাই রোড যাব, তাই আমি আমার পিস্তলটা নিয়ে আসছি। অসুবিধা নাই, আমি ব্যবস্থা করছি, আপনি আপনার পিস্তলটা দেন। তারপর আমি আমার পিস্তলটা পিন্টুকে দিলাম। পিন্টু কাকে যেন ফোন দেয়, আর কিছুক্ষণ পরে একটা কালো গাড়ি আসে, আর সেখান থেকে একটা ছেলে বেরিয়ে আসে, আর তাকে পিন্টু গুলিটা দেয়। দেখো, তোকে এই যেভাবে দিচ্ছি ঠিক সেভাবে আমাকে ফেরত দিবি। জি ভাই। তারপর ছেলেটা চলে যায়, আর আমরাও এয়ারপোর্টে ঢুকে যাই। দেখলাম পিন্টু টিকিট কাউন্টারে গিয়ে টিকিট নিয়ে আসে। আমাদের ফ্লাইট 8টায়, কিন্তু এখন বাজে 7টা, মানে হাতে এখনও 1 ঘন্টা আছে। ভাই আপনাকে দেখে মনে হচ্ছে কিছুই খাননি, চলেন নাস্তা করি। পিন্টু, তুই যা, খাবার খা। আমার নাস্তা কেন, 1 গ্লাস পানিও খেতে মন চাচ্ছে না। ভাই এই সময় এভাবে ভেঙে পড়বে চলবে না, ভাই নিজেকে শক্ত করুন, আর চলেন ভাই নাস্তা করব, আমার খিদে লাগছে। পিন্টু আমাকে জোর করে নিয়ে যায় নাস্তা করতে। আমি নাস্তা খাচ্ছি, কিন্তু গলা দিয়ে তা নামছে না, বারবার সেই খাবার গলায় আটকে যাচ্ছে। আমি বারবার ভাবতেছি তানভীর কেন সুসাইড করবে, কিসের সমস্যা ছিল তানভীরের? তানভীর সবসময় তার সকল কথা বলতো, কোনো কথাই আমার থেকে লুকানো না সে, তাহলে কেন সে আজ এই কাজটা করবে? পিন্টু নাস্তা শেষ, তবে আমি এখনও নাস্তা অর্ধেকও খেতে পারি নাই। মন ছটফট করছে চট্টগ্রাম যাওয়ার জন্য। কিছুক্ষণ পর আমাদের ফ্লাইট ছাড়বে, তাই আমি আর পিন্টু চলে যাই আমাদের ফ্লাইটে। আমাদের ফ্লাইট ল্যান্ড করতেই আমার মন আরও ছটফট করতে লাগলো, বন্ধুস্বরূপ আমার ভাইটার কাছে যেতে। আমরা এয়ারপোর্ট থেকে বের হতেই দেখি একটা পাজারু গাড়ি, পিন্টুও সেখানে যায়, আর আমাকে গাড়িতে উঠতে বলে। আমিও কথা না বলে উঠে যাই। কিছুক্ষণ পর তানবীরের বাসায় গেলাম, সেখানে বাসা ভর্তি মানুষ। আমার হৃৎপিণ্ডের কম্পন আরও বেড়ে গেল। আমিও আস্তে আস্তে ভেতরে যেতে লাগলাম। সেখানে গিয়ে আমি দেখলাম আমার বন্ধু তানবীরের দেহ ফ্লোরে শোয়ানো, যা দেখে সাথে সাথে আমি মাটিতে বসে পড়ি, আর চোখ দিয়ে অঝরে পানি বয়ে পড়তে লাগলো। সেই রুমে কয়েকজন পুলিশ ছিল। আমাকে মাটিতে বসে পড়তে দেখে আমার কাছে এসে আমাকে ধরে। আমি নিস্তব্ধ হয়ে গেলাম। আমি কোনো দিন ভাবিনি আমার বন্ধু স্বরূপ ভাইটাকে হারিয়ে ফেলবো। এক মুহূর্তের জন্য আমি প্যারালাইজড হয়ে গেলাম। না, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, না শরীর নাড়াতে পারছি আমি। মনে হচ্ছে আমার শরীর আছে, কিন্তু আমি তার মধ্যে নেই। উনি আপনার কি হয়? কিন্তু কোনো শক্তি পাচ্ছি না আমি কথা বলার। অফিসার, ও বেস্ট ফ্রেন্ড হয় ওর। ও আচ্ছা, যিনি সুইসাইড করেছে তার মা বাবা কোথায়? আসলে তানভীর ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে থাকা অবস্থায় তার মা বাবা এক দুর্ঘটনায় মারা যায়। সরি টু সে, কিন্তু এই ছেলেটা মাফিয়া কিং ডেভিলের রাইট হ্যান্ড ছিল। কি বলতেছেন আপনি? হ্যাঁ, আর সে সুইসাইড করার আগে 2টা সুইসাইড নোট লিখে যায়, একটা অন্তরের জন্য আর একটা ডেভিলের জন্য। দাঁড়ান, আমি আপনাদের দেখাই। পুলিশ পিন্টুকে সেই 2টা সুসাইড নোট দেখায়।
আর এইদিকে আমি মরার মতো পড়ে আছি। পিন্টু আমার কাছে এসে বলে, ভাই তানবীর ভাই 2টা সুইসাইড নোট রেখে গেছে আপনার জন্য। কথাটা শুনেই আমি হাউমাউ করে কান্না করে দিলাম। আমি চিৎকার করে বলতে লাগলাম, কারণ আমি আমার ভাই, আমার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড, আমার গার্ডিয়ানকে হারিয়ে ফেলেছি। আমার কান্না দেখে পুলিশ আর পিন্টু মিলে আমাকে সান্ত্বনা দিতে থাকে, কিন্তু আমি অঝরে কান্না করেই যাচ্ছি, কারণ আজ আমার জীবন থেকে আমি অনেক মূল্যবান কিছু হারিয়ে ফেললাম, যা আর ফিরে পাবো না। লাশ পোস্টমর্টমের জন্য পাঠানো লাগবে। জি পাঠাতে পারেন। তারপর তানভীরের লাশ পোস্টমর্টমের জন্য নিয়ে যায়, আর পিন্টু আমাকে ধরেই রাখে। ভাই শান্ত হন, এখন আর কান্না করে লাভ নেই ভাই। তানবীর ভাই আমাদের ছেলে চলে গেছে, এখন আমরা তার আখিরাতের জন্য দোয়া করলেই ভালো হবে। তাই আমি কান্না থামাতে চাচ্ছি, কিন্তু থামাতে পারছি না। পোস্টমর্টমের পর আমাদের লাশ দেওয়া হয়, আর আমরাও সেই লাশ নিয়ে চলে যাই। জোহরের নামাজের পর জানাজার নামাজ শেষ করে তাকে আমরা চট্টগ্রামেই তাকে তার মা বাবার সাথে দাফন করি। আজ আমাকে একা একা লাগছিল। অন্য সময় তানবীরের সাথে কথা হতো, আড্ডা হতো, কিন্তু আজ সে আমাদের মাঝে নেই। ভাই অনেক হয়েছে, এবার থামেন। আর কান্না করলে সে তো আবার ফিরে আসবে না। কি এমন কারণ ছিল যার জন্য তানভীর আমাকে এভাবে একা করে চলে গেল? সে তো আমাকে ভাই মানতো, তাহলে আজ এই ভাইটাকে কেন একা করে চলে গেল? বলেই কান্না করে দিলাম। ভাই বাদ দেন, আর তানবীর ভাই সুইসাইড নোট রেখে গেছে সেটা একবার দেখেন। তারপর আমি আর পিন্টু মিলে পুলিশ স্টেশনে যাই। অফিসার আমাদের সেই সুইসাইড নোটগুলো দেখান। জি 1 মিনিট। তারপর আমাদের সেই চিঠিগুলো দেয়। আমিও সেই চিঠিগুলো হাতে নিই। প্রথমে সেই চিঠিটা যেটা ডেভিলের জন্য রেখে গেছে, চিঠিটা পড়ে আমি প্রায় অবাক হয়ে গেলাম। চিঠিতে লেখা ছিল, ডেভিল, জানি এই চিঠিটা আপনি ঠিকই পাবেন, কিন্তু তখন হয়তো আমি বেঁচে থাকবো না। আমি জানি আমার মৃত্যুতে আপনি অনেক কষ্ট পাবেন। জানতে চাইবেন আমি কেন এই সুসাইডের রাস্তাটা বেছে নিলাম। আসলে আমি আপনার ভরসার সুযোগে সদ্ব্যবহার করেছি। বলতে গেলে আপনার সাথে বেইমানি করলাম আমিও এই কাজের জন্য অনুতপ্ত। তাই আমিও নিজেকে শেষ করে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করলাম। এই চিঠিটা পড়ে আমি প্রায় অবাকই হয়ে গেলাম। কেন অবাক হলাম সেটা পরে বলতেছি। আমি দ্বিতীয় চিঠিটা পড়ে তো চোখ কপালে উঠে গেল, কারণ চিঠিটাই লেখা ছিল, অন্তর আমার বেষ্টু, আমি জানি এই চিঠিটা পাওয়ার পর তুই অনেক রেগে যাবি আর আমাকে ঘৃণা করতে লাগবি, কিন্তু কিছুই করার নেই। আমি অনেক বড় একটা ভুল করেছি দোস্ত। তোকে একটা সত্যি কথা বলি নাই, অনেক দিন ধরেই তুই ডেভিল নামে মাফিয়া কিংয়ের কথা শুনে আসছিস, আর সেই মাফিয়া কিংয়ের রাইট হ্যান্ড আমি। হ্যাঁ, আমি সেই মাফিয়া কিং ডেভিলের রাইট হ্যান্ড। আমি জানি তুই এই সব ঝামেলা পছন্দ করিস না, তাই আমিও তোকে এই কথা বলি নাই, কিন্তু খুব বড় একটা ভুল করে বসে আছি আমি, যার জন্য ডেভিল আমাকে খুব খারাপভাবে মারতে পারে। তাই তার হাতে মরার চেয়ে নিজেই নিজের জান দিয়ে দিলাম। আমাকে ক্ষমা করে দিস দোস্ত। ইতি, তোর এক্স বেষ্টু তানবীর। এই চিঠিটা আর আগের চিঠিটা পড়ে আমি অনেক অনেক অবাক হলাম। তবে মনে করছিলাম প্রথম চিঠিটা আমাকে করলো, কিন্তু না, দ্বিতীয় চিঠিটা আমাকে আরও বেশি অবাক করলো। তা কেন আপনারাই বুঝবেন। তানবীর তো জানেই আমি ডেভিল, তাহলে সে আমাকে এভাবে কেন বলল? আমি তাকে ঘৃণা করব বা তার উপর রেগে যাব? আমি সত্যি অবাক না হয়ে পারলাম না। জি, আপনি কি ভাবছেন? কিছু না অফিসার। আচ্ছা, তবে ওনার রুম থেকে আমরা আরও কিছু জিনিস পেয়েছি। আই থিঙ্ক আপনাকে এগুলো দেখানো দরকার। তারপর আমাদের টেবিলে একটা ট্রে রাখা হয়। সেখানে ছিল তানবীরের ফোন, ওয়ালেট, রিং, চাবি আর একটা ঘড়ি। ঘড়িটা দেখে আমি প্রায় অবাক হয়ে গেলাম, কারণ এই ঘড়িটা তানবীরের না। কারণ আমি তানবীরকে একটা ঘড়ি দিচ্ছিলাম, সেটাই তো পরতো, আর ঘড়িটার রং ছিল কালো। কিন্তু আমার সামনে যে হাতে ঘড়িটা আছে তা হলো গোল্ডেন কালারের। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এই ঘড়িটা একজনের হাতে দেখেছিলাম। তারপর সেই জিনিসগুলো দেখে আমরা পুলিশ স্টেশন থেকে চলে আসলাম আর সোজা তানবীরের কবরের কাছে গেলাম। সেখানে আমি আমার বন্ধুর কবরের পাশে বসে পড়লাম আর চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। আসলে সে তো শুধু আমার বন্ধু না, সে তো আমার ভাই,
যার সাথে রক্তের সম্পর্ক না হলেও তার থেকে বেশি গভীর সম্পর্ক আমার। হাসি ঠাট্টার মজা মস্তিতে মেতে থাকতাম আমরা দুজনেই। একে অপরের সাথে সুপার গ্লুর মতো চিপকে থাকতাম আমরা দুজনে। আর আজ সে আমাকে একা করে চলে গেল না ফেরার দেশে। ভাই এভাবে কান্না করলে অসুস্থ হয়ে পড়বেন। আর ভাই 3টা বাজে, দুপুরে খাবার খাবেন না? ভাই আমি জানি আপনি তানভীর ভাইকে অনেক মিস করছেন, আর জানি আমি আপনারও তানভীর ভাইয়ের বন্ধুত্বের কথা, কিন্তু এভাবে কান্না করলে তো ভাই আর ফিরে আসবে না। আমি চুপ হয়ে আছি, কিছুই বলছি না। ভাই চলেন আমরা হোটেলে যাব। তারপর পিন্টু আমাকে নিয়ে যায় আর একটা হোটেলে আমরা উঠি। আমি আমার হোটেল রুমে আছি, আর কিছুক্ষণ পরেই পিন্টু আসে। ভাই চলেন কিছু খেয়ে নিব। আমি কোনো কথা না বলে পিন্টুর সাথে গেলাম, আর না পারতেও খেতে লাগলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে চলে আসলাম। তবে আমার মনে অনেক কিছুই চলতেছিল। আমি পিন্টুকে ফোন করে আমার রুমে আসতে বলি, আর সেও চলে আসে। পিন্টু, তুই ঢাকায় চলে যা, আমি এখানে একা থাকতে পারবো, আর পারলে আমাকে কিছু টাকা দিয়ে যা। ভাই টাকা তো দিতে পারবো, কিন্তু আপনাকে একা ছাড়তে পারবো না। আমি যেটা বলছি সেটা শোন, আর তোর বিজনেসের দিকে ধ্যান দে। আমি আমাকে সামলে নিতে পারবো। কিন্তু ভাই। কোনো কিন্তু না, যেটা বলছি সেটা শোন। আচ্ছা ভাই আপনি যা বলেন। তারপর পিন্টু আমাকে কিছু টাকা দেয়। ভাই আমি থাকলে ভালো হতো, কারণ আপনি একা হয়ে যাবেন, আর এখন তো আপনার যা হাল হয়ে আছে। থ্যাঙ্কস পিন্টু, আমার জন্য চিন্তা করার জন্য। কিন্তু চিন্তা করিস না, আমি একা থাকতে পারবো। তুই শুধু তোর কাজে ধ্যান দে, ঠিক আছে? তারপর পিন্টু হোটেলের কাছ থেকে একটা গাড়ি নিয়ে চলে যায়, আর আমিও আমার রুমে চলে গেলাম। এবার আমার আসল কাজ শুরু। আমি ভালো করে বুঝতে পারলাম তানবীর সুসাইড করে নাই। তার প্রাণস্বরূপ সেই সুসাইড লেটার আর সেই ঘড়িটা। যদি তানবীরের কোনো প্রকার সমস্যা থাকতো তাহলে সবার আগে আমাকে বলবে। আর আমার বন্ধু এত উইক না যে সে সুসাইড করবে। আর দ্বিতীয় কথা হলো সেই গোল্ডেন কালারের ঘড়িটা, যা আমার মনে আরও বেশি সন্দেহ তৈরি করলো। আর ঘড়িটাও আমার চেনা চেনা লাগছিল, কারণ আমি ঘড়িটা আগেও কারো কাছে দেখছিলাম। সন্ধ্যাবেলা আমি আমার হোটেল রুম থেকে বেরিয়ে আসলাম। বাইরে গিয়ে মনে পড়লো আমার ফোনের কথা। আমিও চেক করলাম, আর দেখলাম আম্মু আব্বু আমাকে মিস কল দিয়ে ভরায় রাখছে। আমিও আম্মুকে কল ব্যাক করলাম। হ্যালো আম্মু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে বেয়াদব ছেলে, কতগুলো মিস কল দিচ্ছি সেই দুপুর থেকে, আর এখন ফোন দিচ্ছিস? সরি আম্মু, আসলে একটু ব্যস্ত ছিলাম। আর আমাকে দিয়েই বা কী করবা? আপনার মেয়ে আছে না? ঝাঁটা চিনিস? বেশি কথা বলবা তো আর আসবো না, আর এখানেই বিয়ে করে থেকে যাব। কি বললি তুই? আমি কই কিছুই তো বলি নাই। আচ্ছা আম্মু, আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস, খোদা হাফেজ। খোদা হাফেজ। তারপর ফোন কেটে দিলাম, আর একজনকে ফোন দিলাম। চিন্তা করলাম পুলিশ স্টেশন থেকে তানবীরের বাসার চাবিটা নিয়ে আসি। আসলে পুলিশ তানবীরের বাড়ি সিল করে দিল, যেহেতু তানবীরের কেউ নাই তাই সিল করলো। আমিও চলে গেলাম পুলিশ স্টেশনে। সেখানে গিয়ে আমি চাবিটা নিয়ে আসলাম। আসলে প্রথমে তারা চাবি দিতে চায়নি, কিন্তু পরে আমি অনেক রিকোয়েস্ট করে চাবিটা নিলাম, আর তারাও আমাকে না করতে পারলো না। চাবিটা নিয়ে আমি হোটেলে চলে গেলাম, আর সেই রাতটা কোনো রকম পার করলাম। সন্ধ্যাবেলা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণ পরেই আমার রুমে নাস্তা দিয়ে যাওয়া হয়, আর আমিও নাস্তা করে নিলাম। এরপর চলে গেলাম তানবীরের বাসার দিকে। আমি বাসার দরজা খুলেই মনে পড়ে গেল তানবীরের সাথে মজা করার মুহূর্তগুলো। এই দরজাটা দিয়ে কতই না ফাজলামি করলাম তানবীরের সাথে। একদিন তো সে দরজা ধাক্কা দিবে, এমন সময় আমি দরজা খুলে দিলাম ইচ্ছা করে, আর সেও পড়ে গেল। কিন্তু আজ সেই মানুষটা আমার কাছে নেই। আমিও তানবীরের রুমে চলে যাই, আর সেখানে আমি খোঁজাখুঁজি শুরু করে দিই, কারণ আমার কেন জানি মনে হচ্ছে কিছুটা একটা ক্লু পাবো। আমি খুঁজতেছি, হঠাৎ আমি একটা ফোনের আওয়াজ পেলাম, যা তানবীরের খাটের নিচ থেকে একদম ভিতর থেকে আসতেছে। আমিও খাটের নিচে ঢুকলাম, আর একটা নর্মাল ফোন পেলাম যেটাতে ফোন আসতেছে। আমিও রিসিভ করলাম। রনি, কি রে, কই তুই?
আজকে আর একজনকে শেষ করতে হবে তো। আমাদের এই ডেভিলের সাম্রাজ্য শেষ করতে হবে, আর এটার জন্য তুই পারফেক্ট। দেখ রনি, আমরা সবেমাত্র ডেভিলের রাইট হ্যান্ড খতম করলাম, কিন্তু আমাদের এভাবে গোপনে কাজ করতে হবে। এই শালা ডেভিল আমাদের কাজে বাধা হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু তার টাইম আস্তে আস্তে ঘনিয়ে আসতেছে। আর তুই যদি কুল্লি কাজটা করতে পারিস তাহলে তোকে নেক্সট ডেভিল বানাবো, প্লাস আমাদের বিজনেসের 50% শেয়ার পার্টনার বানাবো। আচ্ছা, তুই কি জানতে পেরেছিস এই ডেভিলটা আসলে কে বা কেমন দেখতে? জানোয়ারের বাচ্চা, তুই আমার থেকে আমার অনেক মূল্যবান জিনিস কেড়ে নিলি। আমি জানি না তুই কে, কিন্তু এতটুকু বলে রাখতেছি, তুই যেই হোস না কেন, তুই আর তোর সকল সদস্য মরবেই। এই রনি, কি বলতেছিস এইসব? আমি জানি না এই রনিটাকে, কিন্তু সে যদি আমার ভাই তানবীরের হত্যাকাণ্ডে জড়িত থাকে তাহলে সেও বাঁচবে না, আর তুইও বাঁচবি না। ডেভিলকে দেখার এতই শখ না? এবার ডেভিল তোদের সামনেই আসবে আর তোদের মেরেও যাবে। এই রনি, কি আবল তাবল বকতেছিস তুই? আমি রনি না, যাকে দেখার ও মারার প্ল্যান করতেছিস তোরা, আমি সেই তোদের জম ওরফে ডেভিল। জাস্ট ওয়েট কর, সময় হলে ঠিকই আমাকে দেখবি। তোরা তোরা সাপের লেজে পা দিছিস, এবার তো ছোবল খেতেই হবে তোদের। সাথে সাথে ফোন কেটে দিল, আর আমিও এবার সিরিয়াস হয়ে গেলাম। আমার বন্ধুর খুন হয়েছে, যে আমার বন্ধুর খুনের সাথে জড়িত তাদের আমি কুত্তার মতো দৌড়ে দৌড়ে মারবো। নালে আমিও ডেভিল না। আমিও তানবীরের আলমারি চেক করতে লাগি, সেখানে একটা সেফ লকার পাই যার পাসওয়ার্ড আমার জানা আছে, আর এখানে কি থাকতে পারে তাও আমি জানি। আমিও সেই লকারটা খুলি, আর সেখানে আমার কাজের জিনিসটাই পাই, মানে পিস্তল ও তার কিছু ম্যাগাজিনস। সেগুলো আমি নিয়ে নিই। এবার আমাকে বের করতে হবে এই রনিটাকে। একবার যদি এই রনি জানোয়ারটাকে পাই না, তাহলে মেন জানোয়ার বাচ্চাটাকে পেয়ে যাব আমি। তানবীরের রুমে আরও জিনিস পেলাম, যা আমার আর তানবীরের মজার ও মেমোরেবল মুহূর্তের কিছু ছবি, যা একটা অ্যালবামে আছে, তাও আমি আমার সাথে নিয়ে নিলাম। তা তানবীরের রুমে একটা ব্যাগ ছিল, তাতে নিয়ে নিই। তবে গান আর ম্যাগাজিনগুলো আমার কাছে রেখে দিই। মানে গান রাখলাম আমার কোমরের সাথে, আর ম্যাগাজিনগুলো ব্যাগে রাখি। আমি বাসা লক করে দিই আর হাঁটা শুরু করি। আমি তানবীরের বাড়ির আঙানার দিকে বেরিয়ে যাচ্ছি, আর চোখ দিয়ে পানি বেয়ে যেতে লাগে। আমিও মুছে হাঁটতে লাগি। আমি গলি পার হব, তখনই কেউ একজন আমার পথ আটকায়। ভাই, কি চাই? পথ কেন আটকানেল? ছেলেটার সাথে সাথে একটা গান বের করে আর আমার দিকে তাক করে বলে, চল আমার সাথে। ছেলেটা ঠিক আমার দিকে গান ধরে আছে, যা দেখে আমার ভিতরে শয়তানটা জেগে ওঠে। তবুও নিজেকে কন্ট্রোল করে বলি, ভাই আমাকে নিয়ে কি করবেন? গেলে বুঝতে পারবি, চল বলতেছি। আমিও ছেলেটার সাথে যেতে লাগি। ছেলেটা আমাকে একটা পুরনো গোডাউনে নিয়ে যায়। সেখানে সে একাই ছিল, আর আমার দিকে তার গানটা তাক করেই আছে। ওই বাসার চাবিটা দে। কোন বাসার কথা বলতেছেন ভাই? ছেলেটার চেহারা আমি দেখতেছি না, কারণ সে কালো হুডি ও মাস্টার মাস্ক পরে আছে। ওই যে বাসায় তুই গেছিলি, সেই বাসার চাবিটা দে, না হলে গুলি চালিয়ে দেব। সেই বাসার চাবি দিয়ে কি করবেন ভাই? তোকে বলছি চাবি দিতে, নাকি মতে ইচ্ছা করতেছে তোর? হঠাৎ চোখ গেল তার বাম হাতের দিকে, যা দেখেই আমার মাথা গরম হয়ে গেল। কারণ ছেলেটার বাম হাতে তানবীরকে দেওয়া আমার সেই গিফট, মানে কালো ঘড়িটা, যা সে পরে আছে। তার মানে সেই কি রনি? কিরে, চাবি দিবি নাকি শ্যুট করব? দিচ্ছি। তারপর চাবি নেওয়ার ভান করে আমার কাছে থাকা তানবীরের গানটা হঠাৎ বের করেই তার যে হাতে গান ছিল সেই হাতে তালুতে শ্যুট করে দিলাম। সাথে সাথে চিৎকার দেয়, আর তার হাতে থাকা গানটা পড়ে যায়, আর সেও মাটিতে লেটিয়ে পড়ে আছে, সাথে তার হাত ধরে আছে। সে ব্যথা কাতর হয়ে গড়াগড়ি দিচ্ছে, আর সেই সুযোগে নিচে পড়ে থাকা সেই গানটাও নিয়ে নিলাম। দুইটা গান হাতে নিয়ে তার দিকে তাক করে ধরলাম। তোর নাম কি রনি? ছেলেটা আমার দিকে তাকিয়ে আছে, তা দেখে আমার মাথা গরম হয়ে গেল। কারণ আমি যেটা জিজ্ঞাসা করলাম
তার উত্তর না দিয়ে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। সাথে সাথে আমিও ছেলেটার ডান পায়ে শ্যুট করে দিলাম। ছেলেটার পায়ে গুলি লাগার কারণে ব্যথায় চিৎকার দেয়, আবার মাটিতে হামাগুড়ি দিতে লাগে। কিরে জানোয়ারের বাচ্চা, কি জিজ্ঞাসা করলাম তোকে? তোর নাম কি রনি? আমার নাম রনি। কথাটা শুনেই সাথে সাথে দিলাম আবার গুলি চালিয়ে, তবে এবার বাম পায়ে গুলি করলাম। সাথে সাথে সে আরও জোরে চিৎকার দেয়, আর চিৎকার শুনে আমার মনে শান্তি লাগলো। আসলে আমি গুলি চালালাম কারণ সে যাতে পালাতে না পারে, আর এমনি মাথায় রক্ত চড়ে আছে। কে তুই, আর তোর কাছে গান কোথা থেকে আসলো? জানোয়ারের বাচ্চা, তুই আমার থেকে আমার বন্ধুটাকে কেড়ে নিলি। কি দোষ ছিল আমার বন্ধুর? রনি ব্যথায় কান্না করেই যাচ্ছে। আমিও রনির গান একটু পরিষ্কার করে হাত থেকে দূরে কোথাও ছুঁড়ে মারি, যাতে সে গানটা হাতের কাছে না পায়। আর আমিও রনির গান চেপে ধরি। জানোয়ারের বাচ্চা, আমার বন্ধু তোদের কি ক্ষতি করেছিল যে তোরা আমার বন্ধুকে মারছিস? আর কে কে ছিল তোর সাথে? ভাই বলতেছি, আমাকে মারিয়েন না। তাহলে বল।